This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মেয়ে তুলে আনতে হবে মা বোনদের কোনো ইজ্জত রাখছে না। তো ছোট বাচ্চাদেরকে ডেকে নিয়ে বলছে রাজনীতি করতে হবে। অবাক পৃথিবী, অবাক যে বারবার। আজকে দেখছি সবাই অবাক অবাক হচ্ছেন। দেখুন খেয়াল করে, হাইকোর্টের প্রধান বিচারপতি অবাক হচ্ছি, আমরা সাধারণ মানুষ অবাক হচ্ছেন, বিরোধী দল নেতা, আবার শাসক দলের নেতারা তারাও অবাক। হাইকোর্টের প্রধান বিচারপতি অবাক যে কি করে সন্দেশখালির বাঘ এতদিন ধরে খোলা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, কার প্রশ্রয়ে, কার সাহায্যে। সন্দেশখালির মানুষ তারা কেন অবাক? তারা ভেবেই পাচ্ছেন না কেন তারা মুখ ফুটে এই সমস্ত অভিযোগগুলো করার পরেও, যে অভিযোগগুলো চট করে মুখে আনা যায় না, নিজেদের সম্ভ্রমহানির কথা মা বোনেরা যেগুলো চট করে সবার সামনে বলতে পারেন না, সেগুলো এইভাবে মিডিয়ার সামনে, মানে সবার সামনে হাট করে খুলে ধরার পরেও রাজ্যের শাসক দল, রাজ্যের সরকার কেন ভাবছে যে তাদের সব অভিযোগ মিথ্যে, সাজানো ঘটনা। রাজ্যের বিরোধী দলগুলো তারা হয়তো অবাক, তারা হয়তো ভাবছে যে কেন সন্দেশখালির মতো এরকম একটা স্পর্শকাতর বিষয়, যেখানে মহিলাদের মান সম্মান জড়িয়ে আছে, সেই বিষয়টায় কেন এতটা তাদের ওপেন হ্যান্ড দিয়ে দেওয়া হচ্ছে, বলা ভালো যে কোথাও গিয়ে ওয়াক ওভার দিয়ে দেওয়া হচ্ছে। একটা বিষয় যেটা রাজনৈতিকভাবে একটা যদি কোনোভাবে সেটাকে রক্ষা করার চেষ্টা হতো, রাজনৈতিকভাবে সমস্যাটার সমাধান করার চেষ্টা হতো, তাহলে হয়তো তাদের একটু সমস্যা হতো। কিন্তু শাসক দল কেন তাদের এই জায়গাটায় পুরো ওয়াক ওভার দিয়ে দিচ্ছে, রাজনৈতিকভাবে মোকাবিলা করার চেষ্টা হচ্ছে না, উল্টে কোথাও গিয়ে সেটাকে অগ্রাহ্য করার চেষ্টা হচ্ছে, সেটা দেখে তারা নিশ্চয়ই অবাক হচ্ছেন। মানে এরকম পড়ে পাওয়া 14 আনা সুযোগ, এ তো ভাবা যায় না। এই বাজারে কেউ ফ্রিতে কিছু দিচ্ছেন, এটা তো ভাবা যায় না, তাই না? আর তৃণমূল নেতারা বা শাসক দল বা সরকার বা মন্ত্রী, তারাও কি অবাক হচ্ছেন না? অবাক তো হচ্ছেনই। কেন অবাক হচ্ছেন? তারা হয়তো ভাবছেন যে চারপাশে এত ঘটনা ঘটে যাচ্ছে। চোপড়ায় 4টে শিশু মারা গেল, আধার কার্ড ব্লক হয়ে গেল কত মানুষের, ব্যাংকের কাজকর্ম থেকে রেশনের কাজ সব কিছু শিখে উঠবে কিনা তাই নিয়ে সংশয় তৈরি হয়ে গেল অনেক মানুষের মনে। কিন্তু সেই সবগুলোর জন্য, মানে ভাবুন, এমন একটা পরিস্থিতি যেখানে সরকারকে অভিযোগ নেওয়ার জন্য পোর্টাল আর হোয়াটসঅ্যাপ নম্বর চটজলদি চালু করে দিতে হয়েছে। এবং তারা মনে করলো যে তারা এই রকম পরিস্থিতিতে মানুষের পাশে এরকম পরিষেবা দেওয়ার জন্য একটা চটজলদি একটা সিদ্ধান্ত নিয়ে নিল। চাপে পড়ে আবার আধার নিয়ন্ত্রক কেন্দ্রীয় সংস্থা, তারাও তো অভিযোগ জানানোর পোর্টাল চালু করে ফেললো। সব কিছু তো তাদের জন্যই হলো। তারা এতটা হঠাৎ করে লাফিয়ে পড়লো, এত চাপ দিল। অথচ সেই সমস্ত কিছু ভুলে সংবাদ মাধ্যম কেন সন্দেশখালিতে আটকে রইল? কেন সন্দেশখালিকেই এত বেশি গুরুত্ব দিচ্ছে? এটা ভেবে তারাও নিশ্চয়ই অবাক হচ্ছেন। সত্যি তো, কেন বলুন তো, কেন আমরা সন্দেশখালিকে এত গুরুত্ব দিচ্ছি? আমাদের কথা যখন এসেই গেল, তখন অন্যদের কথা বলার আগে একটু নিজেদের কথা বলি। জানেন তো, ঠিক 10 দিন আগের কথা, সন্দেশখালীর 2 নম্বর ব্লকের ওই জেলিয়াখালিতে আমাদের রিপোর্টার সৌরভ দত্ত আর ক্যামেরা পার্সন গৌরব পালকে মারধর করেছিল শিবু হাজরার বেশ কয়েকজন অনুচর। TV9 বাংলার ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছিল। শুধু ভেঙে দেওয়া হয়নি, ভেঙে জলে ফেলে দেওয়া হয়েছিল। আমাদের 2 প্রতিনিধিকে অকথ্য গালিগালাজ করে ক্ষান্ত হয়নি, মারধরও করেছিল। আমাদের 2 প্রতিনিধি তারা FIR করে। আপনাদের সঙ্গে সেদিন কথা বলেছিলাম যে কি পরিস্থিতিতে এদের নিয়ে এসে আমি চেয়েছিলাম কোনোভাবে MRI করিয়ে দেখি যে কি অবস্থা, মাথায় আঘাত লেগেছে। আমাদের রিপোর্টাররা তারা কিছুতেই ওই জায়গা ছাড়তে রাজি হননি।
এবং তারা মনে করেছিলেন যে দুষ্কৃতীদের কাছে মাথা নিচু করা মানে কোথাও গিয়ে তাদের প্রশ্রয় দেওয়া। কিন্তু আমাদের রিপোর্টাররা প্রশ্রয় দেয়নি। তাদের কি কেউ প্রশ্রয় দিচ্ছে না জানি না, কিন্তু আজ পর্যন্ত মানে কারা কারা কী কাণ্ড ঘটিয়েছে ছবি সহ ভিডিও সহ নির্দিষ্ট করে এই দুষ্কৃতীর নামে অভিযোগ করা হলেও এই 10 দিন কেটে গেল, একজনকেও পুলিশ ধরতে পারেনি বলেই আমরা ধরছি। নিশ্চয়ই চেষ্টা করেছিল, যে এর পরেও মানে এটাও প্রশ্নটাও জাগে, জানেন তো কতটা চেষ্টা করেছিল। আর এই যে এই দীর্ঘসূত্রিতাটা সব ক্ষেত্রেই কি থাকে বোধহয় না, এবং সেই জন্যেই কেন এই সমস্ত ধারণগুলো দেখে আমরা অবাক হব না বলুন তো। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি শিবু হাজরার বাড়িটা জাস্ট ক্রস করে যখন ঘটনাস্থলের দিকে এগোচ্ছিলেন, ঠিক সেই সময় তার টোটো আটকে দেয় একদল দুষ্কৃতী শিবু হাজরার গুন্ডারা। যেই লেটেল বাহিনীর অত্যাচার সহ্য করেছে সেখানকার মানুষ। দেখুন আমাদের প্রতিনিধি সৌরভ দত্তকে কিভাবে আটকেছেন, কিভাবে গুন্ডামি চলেছে দেখুন। আবার বন্ধই আছে, দাঁড়াবো তো, বন্ধ আছে। আমাদের যে সহকর্মী সৌরভ দত্ত, যিনি আমাদের সহকর্মী সৌরভ দত্ত, তিনি এবং তার যে ভিডিও জার্নালিস্ট গৌরব পাল, তিনি সেখানে আসেন এবং তাদেরকে পুরো মারধর করা হয় প্রচণ্ডভাবে। আমি একটু সৌরভ দত্তকে দেখাতে বলবো। সৌরভ দত্ত আমাদের যিনি সহকর্মী, সাংবাদিক সহকর্মী, তার গলার দাগ দেখে বুঝতে পারছেন কিভাবে মারধর করা হয়েছে এবং ক্যামেরা কেড়ে নিয়ে জলে ফেলে দেওয়া হয়েছে। এবং আমাদের ভিডিও জার্নালিস্ট গৌরব পাল, তিনি এখনও, তারা দুজনেই ট্রমা থেকে বেরোতে পারেননি, কিন্তু গৌরব পাল তার ক্যামেরা, তার যেটা প্রধান অস্ত্র অর্থাৎ ছবি যিনি তোলেন, তিনি জানেন ক্যামেরা তার কাছে কি, পুরো জলে ফেলে দেওয়া হয় ভেঙে। তারা প্রথম দাঁড় করেন, আপনারা কি করছেন এটা? আমরা বললাম আমরা খবর করছি, অগ্নিসংযোগ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেই খবর আমরা করছি। তখন তারা বলতে থাকেন যে সন্দেশখালির মতো জেরিয়াখালিকে অশান্ত করবেন না, জেরিয়াখালি শান্ত জায়গা। আমরা বলি ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমার সহকর্মী গৌরব পাল আমার সঙ্গেই ছিলেন, সামনেই ছিলেন, লাইভ চলছিল। তখন আমি বলি ক্যামেরা ডাউন করে দাও, ক্যামেরা বন্ধ করে দাও, দরকার নেই। আমরা ওদেরকে বলি আমরা ক্যামেরা বন্ধ করে দিয়েছি। টোটো আটকে গিয়েছিল, গাড়িতে চারদিক থেকে বাইক দিয়ে ঘিরে ফেলে। বাইক দিয়ে ঘিরে ফেলার সময় একটি ছেলে সাদা টি শার্ট, গোল গলা টি শার্ট, সে সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল, আগ্রাসী মনোভাব তার মধ্যে ছিল। সেই সর্বপ্রথম হাত তোলে, মারধর শুরু করে এবং তার বক্তব্য ছিল অকথ্য ভাষায় গালিগালাজ, যা এক্ষেত্রে হয়ে থাকে সে সমস্ত অকথ্য ভাষায় গালিগালাজের সঙ্গে তারা কিন্তু মারধর কিন্তু শুরু করে। মারধর শুরু করার সময় তারা একটা কথাই বলতে থাকে যে শিবু হাজরাকে বদনাম করা হচ্ছে, শিবু হাজরাকে বদনাম করা হচ্ছে, শিবু হাজরার বিরুদ্ধে এই খবরগুলো যেগুলো হচ্ছে তাদের শিবু হাজরা বদনাম হচ্ছে। ক্যামেরা ফার্স্টে ধরে হচ্ছে ক্যামেরার লাইট, আমি বলছি বারবার ক্যামেরা চলছে না। তারপরে ক্যামেরার লাইট ধরে ক্যামেরার লাইট ভেঙে ফেলে ছুঁড়ে ফেলে, পাশে নদী ছিল সেই নদীর মধ্যে। তারপরে যত আমি ক্যামেরা আটকাতে চাইছি তত আমাকে জোরজবস্তি করে মারধর করে ক্যামেরা ভাঙে, ক্যামেরা পুরো আচার মেরে পুরো ভেঙে তারপর সে আবার তুলে নদীর মধ্যে ফেলে দেয়। সহকর্মীকে মারধর করা হয়েছে, ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, তার অভিযোগও জানানো হয়েছে। তাহলে এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কেন গ্রেপ্তার হলো? এই ঘটনাটার কথা আমার জানা নেই, আমি দেখছি নিশ্চয়ই কি আছে। আপনাদের যে কমপ্লেন জমা পড়েছিল দেখে নিশ্চয়ই আইনি পদক্ষেপ করা হবে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের কাছে আমরা জানতে চেয়েছিলাম জেলিয়াখালিতে যারা সৌরভ এবং গৌরবকে মারধর করলো তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হলো না। তিনি সব খতিয়ে দেখে বিষয়টা জেনে এবং তদন্ত করে আমাদের অভিযোগের ভিত্তিতে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি রাজ্য পুলিশের বড় কর্তা, তার যে আশ্বাস সেটা আমরা ভরসা রাখছি। দেখুন, আমরা নাগরিকরা আমরা কিন্তু আইনি বিষয়গুলোর উপরেই ভরসা রাখি, বিশ্বাস রাখি। তারা যেটা বলছেন, যখন আইনের পথে চলে তখন যারা অন্যায় করেছেন তারা যদি সত্যি সব কিছু খতিয়ে দেখেন তাহলে হয়তো ব্যবস্থা নেবেন। হয়তো 10 দিন পার হয়ে গেছে, হয়তো তারা অন্য অনেক কাজে ব্যস্ত ছিলেন, দেখার সময় পাননি। কিন্তু এডিজি দক্ষিণবঙ্গ যখন বলেছেন আমরা আশাবাদী 10 দিনে যা হয়নি এবার নিশ্চয়ই তাই হবে। এই TV9 বাংলার সাংবাদিকদের গায়ে হাত দেওয়ার মাসুল নিশ্চয়ই ওই সন্দেশখালির দুষ্কৃতীদের গুনতেই হবে। সেটা যদি না হয় আমরা সেটাই করব যেটা যে কোনো সংবাদ মাধ্যমের কাজ,
প্রশ্ন তোলা, প্রশ্ন করা এবং ওই মারধর খেয়েই যাবতীয় খবর আপনাদের দেখানো। আমাদের থামিয়ে রাখা যাবে না, আমরা থেমে থাকি না। আর আমরা এটাও জানতে চাইব, একটা প্রশ্ন ছোট্ট, সাংবাদিক আক্রান্ত হলে অভিযোগ পেলেও এতদিন কেটে যায়, কোনো কিছু বন্দোবস্ত হয় না, কিন্তু কর্তব্যরত এক সাংবাদিককে কোনো নোটিশ সার্ভ না করে অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে অতি সক্রিয় হয়ে পুলিশ কি করে গ্রেফতার করে ফেলে? পুলিশের দাবি, সন্দেশখালীর এক মহিলার অভিযোগের ভিত্তিতে অন্য চ্যানেলের এক সাংবাদিক বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। দেখুন, এই সাংবাদিক বন্ধু আমাদের সহকর্মী। এবার কোনো সাংবাদিক তিনি অন্যায় করবেন না, তিনি কোনোভাবে আইনের চোখে যদি দোষী সাব্যস্ত হন তাকে কোনোভাবে শাস্তি দেওয়া যাবে না, এগুলো আমরা বিশ্বাস করি না। কেউ আইনের ঊর্ধ্বে নয়, কিন্তু আগে তো দেখতে হবে তিনি আইনের কোনো গর্হিত কাজ করেছেন কি না, কীভাবে করেছেন, এবং আইনি পদক্ষেপেরও তো বেশ কিছু ধাপ রয়েছে। সেই ধাপগুলো যদি কোনোভাবে পার হয়ে গিয়ে এমনভাবে কোনো কিছু করা হয়, ওই যে বললাম নিশ্চয়ই পুলিশ বিভিন্ন ধাপ পার হচ্ছে, ওই জন্য সন্দেশখালীর ওই দুষ্কৃতীরা যারা আমাদের দুই সহকর্মীকে ওইভাবে মারধর করেছিল, আমাদের ক্যামেরা ভেঙে টুকরো টুকরো করে নদীর জলে ফেলে দিয়েছিল, তাদের এখনও ধরতে পারছে না পুলিশ। নিশ্চয়ই বিভিন্ন ধাপ পেরোচ্ছে, অথচ আমরা তাদের ছবি দেখিয়ে দিয়েছিলাম, ভিডিও দেখিয়ে দিয়েছিলাম, তাদের কণ্ঠস্বর আছে, তারা ঠিক কীভাবে কী করছিল, কীভাবে মারধর করেছে, সব আছে, কিন্তু সেগুলো ধরা যায়। নিশ্চয়ই বললাম ধাপ, অনেক ধাপ থাকে, কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে কি ধাপগুলো থাকে না? হঠাৎ সেই ধাপগুলো স্টেপ জাম্প করে যায় কেন? কেন পুলিশকে তখন মনে হয় অতি সক্রিয় হতে হবে? তাহলে সব থেকে সহজ কি সাংবাদিকদের টার্গেট করা, সফট টার্গেট, নাকি সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করাটাও কখনো কখনো খুব জরুরি হয়ে যায়? গৌরব দত্তরা যখন মার খাবে সাংবাদিক শিবু হাজরাদের বাহিনীর হাতে, তখন পুলিশ শিবু হাজরাদের পাশে। আবার যখন শিবু হাজরাদের বিরুদ্ধে সন্দেশখালীর মানুষের কণ্ঠটাকে তুলে ধরবে সাংবাদিক অন ডিউটি, তাকে আক্রমণ করা হবে, তাকে গ্রেপ্তার করা হবে। শিবু, শাহজাহান, উত্তম এবং তৃণমূল তার দালালি করা যদি রাজ্য সরকারের কাজ হয়, গোটা রাজ্যের মানুষ প্রতিবাদ করছেন, এই প্রতিবাদের কোনো বিকল্প নেই। Government to take appropriate action effectively. There is no attempt at muzzling the press can be tolerated. সমস্ত রাজনৈতিক দল এবং মেরুদণ্ড শক্ত রাখা প্রতিবাদীদের বলবো, এই সাংবাদিককে যে কায়দায় গ্রেপ্তার এবং পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন, এবং আমাদের রাজ্যের বিশিষ্ট আইনজীবীরা তারা জোট বেঁধে কিভাবে আইনি পরামর্শ দিয়ে এই মিথ্যা মামলা খারিজ করা যায়। সাংবাদিকদের ওপর কোনো আক্রমণকেই সমর্থন করি না। গণতান্ত্রিক দেশে সংবাদ মাধ্যম, সংবাদপত্রের একটা বিশেষ ভূমিকা আছে, তবে সেই সংবাদ মাধ্যম যদি দেখা যায় একবার একটা দলীয় দলের মুখপত্রে পরিণত হয়েছে, স্বাভাবিকভাবে উত্তেজনা বাড়ে, এখানে উত্তেজনা হওয়া স্বাভাবিক। শাসক দলের নেতার কথা শুনে আমার শুধু একটাই কথা মনে হচ্ছিল, উনি তো বর্ষিয়ার নেতা, অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। আমরা জানি শোভনদেব বাবুকে, আমরা খুব কাছ থেকে দেখেছি, জানি ওনার মধ্যে একটা বিচার বুদ্ধি সম্পন্ন একজন অত্যন্ত কি বলবো সৎ মানুষ লুকিয়ে থাকেন আর কি। কিন্তু এই যে কথাটা বললেন, খেয়াল করে দেখুন, যার যেরকম মনে হয়েছে তিনি সেটা বলছেন, যিনি যেটা দেখেছেন। এখানে তো কোথাও গিয়ে বিরুদ্ধ মত দেখলেই তাকে কিছু না কিছুভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়, এটা আমরা দেখেছি। কিন্তু ধরুন উনি যেটা বললেন, কোনো না কোনো তাদেরও তো নিজেদেরও তো কোনো মুখপত্র আছে, তাই না? তাদেরও তো নিজেদের কোনো সংবাদ মাধ্যম আছে, জাগো বাংলা টাংলা আছে আর কি। এবার তাই জন্য বিরোধী কোনো দলের অধিকার জন্মে যায় নাকি তাদের কণ্ঠরোধ করার? এটা তো হয় না। তাহলে এই ক্ষেত্রে কেন হবে? এই ক্ষেত্রেই এটা প্রশ্ন, জানেন তো, যে কোনো কোনো জায়গায় এই যে হঠাৎ করে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা হয়, কেন হয়? বেশ কয়েকটা কারণ একটু নেড়েচেড়ে দেখা যেতে পারে, তাহলে হয়তো খানিকটা আমরা বুঝতে পারবো। প্রথমত, যখন কিছু লুকোনোর দরকার হয়। দ্বিতীয়ত, যখন কোনো সত্য সামনে এসে গেলে সমস্যা হয়, যখন দেখা যায় যে গোটা বিষয়টা কিছুতেই সামলানো যাচ্ছে না সংবাদ মাধ্যম থাকলে, তখন সংবাদ মাধ্যমকে ওই জায়গার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়। সরকার তো চায় যে সবসময় সমস্যার সমাধান হোক, কিন্তু
সেইটা হয়তো সংবাদ মাধ্যম থাকলে সেই সময় বা তারা মুখ খুললে সেই বিষয়টা মানে সমাধানের জায়গাটা একটু কঠিন হয়ে যায়। সেই জন্যে কি সরকার তো চায় শান্তি থাকুক। আজকেও তো মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি কোনোভাবেই নষ্ট হতে দিতে চান না, কোনোভাবে বাংলার বদনাম হোক, মানে কোনো কিছু নেতিবাচক হোক, এটা তারা চান না। এটাই তো আমরা এক্সপেক্ট করি। ঠিক বলেছেন, এটা তো আমরাও চাই কোথাও গিয়ে বাংলার বদনাম না হোক, বাংলার সম্পর্কে যে লোকের ধারণা আছে একটা সহনশীল জাতি, আমরা একটা সহনশীল মানসিকতার মধ্যে দিয়ে থাকি, রুচিশীল মানসিকতা। এটা তো উল্টো কিছু যদি চারপাশের লোকজন বলেন, বিশ্বাস করুন ভেতরে ভেতরে জ্বালা হয়, আপনাদেরও হয়। তাহলে সাংবাদিকরা যখন মার খায়, পুলিশ কেন নিষ্ক্রিয় থাকে? যদি সবারই গায়ে জ্বালা হয়, যদি সবাই চান বাংলার ভালো হোক, সাংবাদিকরা তারা মার খেলে কেন পুলিশ চুপ করে থাকে? সাংবাদিকদের গ্রেফতার করার ব্যাপারে পুলিশ সক্রিয় থাকবে, আর সাংবাদিকদের মারধরের ব্যাপারে কিছু ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকবে। এক যাত্রা এরকম যদি পৃথক ফল হয়, তাহলে পুলিশের এই ভাবমূর্তিতে রাজ্যের মুখ কি উজ্জ্বল হয়? দেখুন, যারা ওই আমলা হন না, তাদের সাথে কথা বলছিলাম এক আমলার সঙ্গে। তারা যখন ওই WBCS করার পর যখন ট্রেনিং নেন, তখন এমনি আমলাদের তাদের ওই পুলিশ সম্পর্কেও জানতে হয়, কারণ প্রশাসনের দুটো মুখ তো, একটা আমলাতন্ত্র, একটা পুলিশতন্ত্র। তো এই আমলাদের যখন পুলিশ সম্পর্কে জানানো হয়, তখন বলা হয় যে পুলিশ 3টে ধারা মেনে চলে। 3টে, 1 IPC ইন্ডিয়ান পেনাল কোড, 2 CRPC, আর 3 নম্বরটা হচ্ছে ইন্টেনশন, তাদের ধারণা, পুলিশ কোন মানসিকতার বশবর্তী হয়ে কাজটা করবে। এবার নর্মাল কোর্সে পুলিশের এই যে মানসিকতা, পুলিশের যে উদ্দেশ্য, এটা তো মানুষের ভালোর দিকে তাকিয়ে চলা উচিত। সব সময় কপি বুক চলে না, হয়তো সব কিছু যে একদম বইতে ঠিক যেরম করে লেখা আছে সেরকম না। তার বাইরে গিয়েও পুলিশকে অনেক সময় বিচার করতে, এবং সেটা বিচার করতে হয় সাধারণ মানুষের ভালোর জন্য। কিন্তু সেটার বদলে যদি ওই বিচার বুদ্ধিটা কোনোভাবে নিয়ন্ত্রিত হয়ে যায়, তাহলে কিন্তু খুব গণ্ডগোল। আজকেই দেখুন, আজকে সন্দেশখালীতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু প্রথমে তাকে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছিল। ধামাখালি ঘাটের কাছে পুলিশ বিজেপি নেতাদের আটকেছিল, আর সেই সময় সবাইকে অবাক করে হঠাৎই চিৎকার করে ওঠেন এক পুলিশ অফিসার। সেই IPS অফিসারের অভিযোগ, তাকে লক্ষ্য করে কোনো বিজেপির নেতা অত্যন্ত খারাপ ভাষায় কটাক্ষ করেছেন। দেশবিরোধী কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের নাম করে তাকে আক্রমণ করা হয়েছে, এবং এই আক্রমণের মুখে মেজাজ হারানো ওই পুলিশ অফিসার। এটা তো যদি সত্যি কেউ এই ধরনের কিছু ওই অফিসারকে বলে থাকেন না, বিশ্বাস করুন তার মেজাজ হারানো অত্যন্ত সঙ্গত। একজন পুলিশ অফিসার যিনি দেশের হয়ে, দশের হয়ে কাজ করবেন বলে শপথ নিয়েছেন, মানে তারা সেটা করবেন বলেই আমরা এক্সপেক্ট করি, এবং তারা যখন সেটার জন্য এসে কর্তব্যরত অবস্থায় রয়েছেন, তার দিকে যদি কেউ আঙুল তোলে এবং একটা অন্যায় কোনো অভিযোগ করে তার দিকে, তাহলে তো সেটার প্রতিবাদ হওয়াই উচিত। যিনি বলেছেন তিনি অন্যায় করেছেন, আর ওই অফিসার প্রতিবাদ করে একদম সঠিক কাজ করেছেন। কিন্তু মুশকিল হচ্ছে এই দুটো বিষয়ের মধ্যে রাজনীতি তো সবসময় তৎপর। জন্টি রোডস মনে আছে তো, ওই দক্ষিণ আফ্রিকার সেই ফিল্ডার ছিলেন, একবার ব্যাটে বল লেগে একটু উঠে গেলেই হলো, ঝাঁপিয়ে পড়ে ক্যাচ তুলে নিতেন। রাজনীতি হচ্ছে এই জন্টি রোডস আজকের দিনে, একবার একটুখানি চান্স পেলেই একদম পারলে ব্যাটের ওপর থেকে ক্যাচ লুফে নেবে। তাই হয়েছে। এ ধরুন চারপাশে কিন্তু গোটা বিষয়টা নিয়ে একটা রাজনৈতিক টানাপোড়েন এবং রাজনৈতিক কি বলবো চাপানুতর শুরু হয়ে গেছে। তৃণমূল সঙ্গে সঙ্গে এই যে মানে পড়ে পাওয়া 14 আনা একটা সুযোগ ভেবে ধরে নিয়েছে এটাকে। এবার বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সব নেতা সরব হয়েছেন, আর এডিজি দক্ষিণবঙ্গ সাংবাদিকদের বলেছেন বিষয়টায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজনের সম্পর্কে এরকম যে অপবাদ দেওয়া বা মন্তব্য করা, এটা গর্হিত অপরাধ এবং তারা কড়া পদক্ষেপ করবেন। দেখুন, এটার মধ্যে একটা সলিডারিটি রয়েছে। তিনি পুলিশের বড় কর্তা, পুলিশের আরেক বড় কর্তা বা তারই সহকর্মী, তারই ফ্র্যাটার্নিটির আরেকজন সম্পর্কে কেউ যদি এরকম অন্যায় মন্তব্য করেন, তাকে অন্যায়ভাবে অপমান করেন, যদি সত্যি এরকম কিছু ঘটে থাকে, তাদের প্রতিবাদটা, তাদের ক্ষিপ্ত হওয়াটা, তাদের গায়ে লাগাটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। ফলে তিনি যে কড়া পদক্ষেপ করবেন বলেছেন,
সেটা নিয়ে এরপরে আরও বিভিন্ন রাজনৈতিক বক্তব্য চাপার উত্তর সেগুলো আছে, কারণ গোটা বিষয়টার সাথে রাজনীতি জড়িয়ে গেছে। দেখুন, তার নিজের ফ্র্যাটার্নিটির পাশে দাঁড়ানোটা অত্যন্ত সঙ্গত, কিন্তু যখন তার নিজের ফ্র্যাটার্নিটির ব্যাপারে তিনি তার পাশে দাঁড়াচ্ছেন, সহমর্মী হচ্ছেন, তারও কি কোথাও মনে হচ্ছিল একজন সাংবাদিকের বিরুদ্ধে যদি কেউ বা কারা কোনো রকম অন্যায় করেন, তাহলে বাকি সাংবাদিক যারা আছেন তাদেরও গায়ে লাগে? আমরা সবাই তো একই ফ্র্যাটার্নিটি, তাহলে তাদের বিরুদ্ধে কোনো অন্যায় হলে সেটা কোন বৃহত্তর ফ্র্যাটার্নিটির গায়ে লাগবে, এটাও কিন্তু সবার মনে রাখা উচিত। আমরা এটা জানাতে চাই, আমরা এই মন্তব্যের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব। দিস ইজ জাস্ট আনঅ্যাকসেপ্টেবল, এটা বলা যায় না। আর সুপ্রিম সরকারকে প্রমাণ করতে হবে যে এই শব্দটা কোন বিজেপি নেতা, সাংসদ, বিধায়ক বলেছে। সুপ্রিম সরকার যেটা করেছে মমতার নির্দেশে করেছে, কারণ মমতা ব্যানার্জি আজকে সারাদিন উন্মাদ হয়ে গেছেন। সেই কারণে তিনি প্রথমে অন্য নেতা নেত্রীদের সম্পর্কে অভিযোগ করেছেন, পরে সুপ্রিম সরকারকে দিয়ে করেছেন। আমি সুপ্রিম সরকারকে বলবো 24 ঘন্টার মধ্যে আপনাকে প্রমাণ করতে হবে, আদারওয়াইজ আই উইল টেক লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট ইউ। বিরোধী দলনেতা হয়তো তাদের দিল্লির যারা নেতা নেতৃত্ব আছেন তাদেরই অনুসরণ করছেন, তাহলে হয়তো তার নম্বরটা একটু বেড়ে যাবে। এই যে বিভেদ সৃষ্টি করা, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কাজ, এবং সেই কাজটা আরও প্রকাশ পেয়ে গেছে আজকের এই ঘটনায়। দেখুন, সরাসরি সুপ্রতিম সরকার তিনি বিরোধী দলনেতার নাম করেছেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এটা তো রাজনীতিকদের কাজ, তারা তাদের কাজটা করে গেছেন। সন্দেশখালীর মানুষজন কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছেন। সন্দেশখালীর মানুষের কথা শুনতে সেখানে যেখানেই আমরা দেখেছি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যাচ্ছেন, এবং সেইখানেই প্রতিটা মুহূর্তে তাদের সামনে তারা উজাড় করে যাবতীয় নিজেদের বক্তব্য রাখছেন। সেই বক্তব্যগুলোই তো আমরা বারবার করে তুলে ধরছিলাম। এবার মুশকিলটা কি বলুন তো, ধরুন এই চন্দ্রিমা ভট্টাচার্য বা পার্থ ভৌমিক বা ব্রাত্য বসু বা সুজিত বসু, এরা অত্যন্ত তৎপর মন্ত্রী, এরা অত্যন্ত সতর্ক তৎপর, প্রত্যেকটা বিষয়ে এরা কিন্তু ঠিকভাবে সময়োচিতভাবে প্রতিক্রিয়া জানান। এই যেরকম এক্ষেত্রে কেন এরকম হয়েছে এই পুলিশের সঙ্গে প্রতিক্রিয়া জানালেন। চোপড়ার ঘটনা অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা, চারজন বাচ্চা মারা গেছিল, তাদের ব্যাপারে এরা সরব হয়েছেন, একদম সঠিকভাবে হয়েছেন, হওয়াই তো উচিত। যে কোনো ঘটনা যেটার সঙ্গে মানুষের জীবন এবং সমস্যা জড়িত সেইগুলো নিয়ে প্রতিক্রিয়া দেওয়া এবং সেগুলো নিয়ে তৎপর হওয়াই তো রাজনীতিকদের কাজ। কিন্তু তাহলে এই যে এত মানুষ এসে সন্দেশখালীতে এতগুলো কথা বললেন, সেগুলো নিয়ে এদের কোনো রকম প্রতিক্রিয়া নেই কেন? এগুলো সাজানো ঘটনা ছিল না? সাজানো ঘটনার আমি বলি সাজানো ঘটনা তো আর না, ওগুলো নিয়ে তারা ওখানে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, যা গণ্ডগোল হয়েছে জমি ফেরানোর ব্যবস্থা হচ্ছে, ওখানে ক্যাম্প হচ্ছে অভিযোগ শোনার জন্য। এই যাদের অভিযোগ নেওয়া হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে 2 জন গ্রেফতার হয়েছেন, তারাও স্থানীয় তৃণমূলের লোকজন। এবং তার থেকেও বড় কথা যে গোটা বিষয়টায় কোথাও গিয়ে যে কিছু হয়েছে সেটা পরবর্তীকালে তারা সবাই স্বীকার করে নিয়েছেন। তাদের প্রত্যেকটা যেখানে তারা বলেছেন যে নিজেরা চাঁদা তুলে এটা মিটিয়ে দেবার দায়, যে সমস্ত টাকা পয়সা ওরা সব নিয়েছিলেন দেননি, সেগুলো তাদের দায়। এতটা দায় যখন ঘাড়ে নিচ্ছেন, তাহলে ঘটেছে তো বটে কিছু না কিছু, সেটা তো নিজেরাই পরিষ্কার করে দিচ্ছেন। তো যেখানে কিছু না কিছু ঘটেছে সেখানে তারা মুখ খুলছেন না কেন, তৎপর হচ্ছেন না কেন সেখানে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন না? এইটুকুনি আমরা জাস্ট চাই, জানেন তো, যে মন্ত্রীরা নেতারা যেখানে যা অন্যায় দেখবেন সব কিছুর প্রতিবাদ করবেন, মানুষের পাশে দাঁড়াবেন। তাই জন্যই তো মানুষ তাদের ভোট দেয়, তাই জন্যই তো তাদের মানুষ ওই মন্ত্রী হিসেবে শ্রদ্ধা করে, ভক্তি করে। আমাদের প্রতিনিধিরাও কিন্তু ছুটে যান, জানেন তো, সব জায়গায়, সব সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছুটে যান, তারা কিন্তু সাধারণ মানুষের বক্তব্যই তুলে ধরেন। আচ্ছা, এটা কি সংবাদ মাধ্যমের অপরাধ? সংবাদ মাধ্যম কি ওই সন্দেশখালীতে বছরের পর বছর ধরে কি ঘটে চলেছে সেই কথা বাইরের দুনিয়াকে হয়তো জানাচ্ছে? আপনারা যারা ওখানে যাননি তারা সবাই ওখানকার মানুষজনের বক্তব্য সরাসরি শুনছেন। এই শোনানোটা এগুলো কি অপরাধ? সেই জন্যই কি কখনো তারা আক্রান্ত হন, কখনো তারা গ্রেফতার হন?
জানি না, হতে পারে। গোটা বিষয়টার মধ্যে আমাদের চিন্তাভাবনা, রাজনীতিকদের চিন্তাভাবনার তো মেলে না। আর একটা জিনিস দেখুন, খেয়াল করে ওই মানুষগুলো তাদের বক্তব্যগুলো কখনো শুনেছেন? আমি শুনছিলাম, আজকে মনে হচ্ছিল আপনাদের সাথে একটুখানি শেয়ার করি আর কি। এমনিতে আমরা অনেকেই তো উচ্চশিক্ষিত, নর্মাল সময় আমরা যখন কথা বলি, এই শুনলেন নর্মাল বললাম, বাংলার সঙ্গে একটু হিন্দি মিশে যায়, একটু ইংরেজি মিশে যায়, বেশ জোর হয়, জোরালো হয় ব্যাপারগুলো। বেশিক্ষণ একটা ভাষায় আমরা কথা বলি না, কিন্তু এদেশ ওদেশ বইপত্র রেফারেন্স টেনে অমুক নেতা বলেছিলেন, তমুক নেতা বলেছিলেন, আমরা গুরুগম্ভীর ওই থিওরি এটা বলছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা দাঁড় করিয়ে দিই আমাদের বক্তব্যটা, বেশ জোরালোভাবে দাঁড় করাই, সেটা ড্রয়িং রুমে হোক, চায়ের দোকানে হোক, সব জায়গাতে। কিন্তু ওখানকার মানুষগুলো সাধারণ মানুষ, গ্রামের মানুষ, খেটে খান, আমরাও খেটে খাই, এটা নিয়ে ভাবার কিছু নেই, সবাই খেটেই খান। কিন্তু ওদের কাজকর্ম আমরা যখন নিজেদের বেশ বুদ্ধিজীবী বলে অনেকে গর্ব করি, ওনারা গর্ব করেন কর্মজীবী বলে। সেই মানুষগুলো মাটির কাছাকাছি, তারা প্রত্যেকটা কথা কিভাবে বলছেন খেয়াল করলেন? শুদ্ধ বাংলায় নিজেদের মতো করে বলছেন, কিন্তু প্রত্যেকটা বিষয় তারা বুঝিয়ে দিচ্ছেন তাদের সঙ্গে কি ঘটেছে, তারা কি চান, কেন তারা এতদিন মুখ খোলেননি, কেন এখন মুখ খুলছেন, বুঝিয়ে দিচ্ছেন। আর সেই কথাগুলোই বলছেন, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, বোঝার চেষ্টা করছিলাম যে এই যে কোথাও গিয়ে সংবাদ মাধ্যমের কণ্ঠস্বর চেপে দেওয়া, কণ্ঠরোধ করার চেষ্টা, এটা কারণটা কি? ওই যদি কোনোভাবে ওই বললাম আমরা না যাই, তাহলে হয়তো ওই সমস্যাগুলো মিটে যেত, অনেক সহজে সমাধান করে দেওয়া যেত। সত্যি কি যেত সংবাদ মাধ্যম না গেলে? তাহলে হয়তো এমন কিছু ভাবে সমাধানটা হতো যেগুলো সংবাদ মাধ্যম থাকলে সম্ভব নয়। কিন্তু ওখানকার মানুষজন যেভাবে চাইছেন সেভাবেই কি তাহলে সমাধানটা হয়ে যেত? আসলে সন্দেশখালী এখন ভেসুভিয়াস হয়ে গেছে। হ্যাঁ, অগ্নুৎপাত করেই চলেছে। আর শুধু একটা জায়গায় কিন্তু না, ওই সন্দেশখালীটাই শুধু না, ওটা এপিসেন্টার হতে পারে, কিন্তু একের পর এক আশেপাশের দ্বীপগুলোতেও কিন্তু জ্বালা মুখ খুলে যাচ্ছে। এবং যখন দেখছি সেটা, তখন কিন্তু মনে হচ্ছে তাহলে অনেক কিছু ঘটেছে, অনেক জায়গা জুড়ে ঘটেছে, একটা জায়গা না, একের পর এক মানুষ মুখ খুলছেন, বলছেন এতদিন ধরে তাদের ওপর কীভাবে অত্যাচার হয়েছে, তারা তিল তিল করে কীভাবে সাহস জুটিয়ে সমবেত কণ্ঠে একের পর এক অভিযোগ আজকে করছেন, যে অভিযোগগুলো, যে কথাগুলো মুখে আনা যায় না, সেগুলো ভবিষ্যতে বারবার সেই যন্ত্রণা পাওয়ার থেকে একবারে যা যন্ত্রণা পাওয়ার পেয়েনি, মনের যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তাই সবার সামনে এই কথাগুলো উগড়ে দিচ্ছেন। অথচ তারপরেও তাদের সেই কথাগুলোকে কীভাবে মিথ্যে বলে ধরা হচ্ছে, মিথ্যে প্রমাণ করার চেষ্টা হচ্ছে, এটাই বুঝে উঠতে পারছেন না সন্দেশখালীর ওই প্রতিবাদীরা। তারা এই জন্যই অবাক যে কিভাবে তারা কোথাও গিয়ে সাজানো হয়ে যাচ্ছেন। আজ TV9 ক্যামেরার সামনে মুখ খুলেছেন ওই দ্বিতীয় অভিযোগকারিণী সন্দেশখালী, যিনি জবানবন্দি দিয়েছেন, গোপন জবানবন্দি, এবং যার ভিত্তিতে গ্রেফতার হয়েছেন ওই শিবু হাজরারা। সন্দেশখালী সেই মাও বলেছেন, সন্দেশখালীর মানুষকে অবিশ্বাস না করে একবার কেউ আসুন, মুখ্যমন্ত্রী একবার আসুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, তাহলে যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে। রাজ্য সরকার বা শাসক দল বুঝতে পারবে সন্দেশখালীতে যারা প্রতিবাদ করছেন তারা বহিরাগত নন এবং তারা সাজানো কিছু নন, তারা সত্যি কথা বলছেন। এরা মুখ্যমন্ত্রীকে চাইছেন, মুখ্যমন্ত্রী আসুন বলছেন। কেন জানেন তো? কেন বাকিদের কি তাদের মনে হচ্ছে যে তারা সংবেদনশীল নন? তাদের কথা শোনার মানসিকতা একমাত্র মুখ্যমন্ত্রীর রয়েছে, তাদের কথা বোঝার মানসিকতা একমাত্র মুখ্যমন্ত্রীর রয়েছে। বাকিদের জন্য এটাও কিন্তু একটা বড় শিক্ষা। শাহজাহান শেখ যদি ভালো মানুষ, তা সে এখন লুকিয়ে বেড়াচ্ছে কেন? ও তো বাইরে এসে সবার সঙ্গে থাকতে পারে। আমরা যেমন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি, সে ভালো মানুষ বেরোচ্ছে না, লুকোচ্ছে কেন? সেটা মমতা কেন যে খোঁজ নিচ্ছে না? আর মমতা নিজে আসছে না কেন? আর যারা বহিরাগত, শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দার, ওরাই বহিরাগত, ওরা এ দেশের মানুষ না, আমরাই দেশের মানুষ। কেন ওরা এই দেশের মানুষ নয় কেন? ওদের বাড়ি অন্য জায়গায়, ওরা এখানে এসে লোকের জায়গা দখল করে বসে আছে। ওরা বহিরাগত না, আমরা বহিরাগত। ওরা কই এখানে কাগজ কলম দেখাক, আমরা দেখাচ্ছি। আপনার ভয় করেনি?
না কিসের ভয়, ওরা আটক হলে আমাদের কোনো ভয় নেই, কিন্তু শাহজাহান শেখকে আগে আটক করতে হবে, মানে গ্রেপ্তার করতে হবে। শাহজাহান শেখকে গ্রেপ্তার করলে আমাদের আর কোনো ভয় থাকবে না। এত কিছুর পরেও মুখ্যমন্ত্রীর ওপর সন্দেশখালীর মানুষের যে আস্থা ভরসা রয়েছে সেটা তো শুনলেন। প্রশ্ন তুললেও শেষ পর্যন্ত যে তাকেই এসে তার সঙ্গে সরাসরি কথা বলতে চেয়েছেন তারা, এই যে চেষ্টা, সেই চেষ্টাটা যদি বিফলে যায় তাহলে সন্দেশখালীর মানুষ হয়তো আরও অবাক হবেন, কারণ তাকে চিরকাল তারা তাদের মধ্যে দেখে এসছেন, তারা তো সেটাই জেনে এসছেন। ফলে তাকে যদি দেখা না যায় তারা হয়তো অবাক হবেন। অবাক হওয়াটাই স্বাভাবিক। আজ সবচেয়ে নজিরবিহীনভাবে অবাক হওয়ার ঘটনাটা অবশ্য ঘটেনি ওই সন্দেশখালীতে, সেটা ঘটেছে অন্য জায়গায়, সন্দেশখালী কেন্দ্রিক, কিন্তু ঘটেছে কলকাতায় আদালতে, হাইকোর্টে। এবং হাইকোর্টের প্রধান বিচারপতির রিয়াকশানেই সেটা পরিষ্কার কতটা অবাক হয়েছেন তিনি। সোজা সবটা প্রশ্ন যেগুলো ওই সন্দেশখালীর মানুষ তুলেছিলেন সেগুলো না হয় সাজানো ঘটনা বলছে কেউ কেউ, কিন্তু যাই হোক সাজানো ঘটনা আর বলবো না, কারণ ওটাও তারা ওই বললাম চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তাদের বদনামের চেষ্টা করছে কেউ কেউ, এটা তৃণমূল এখনও মনে করে, কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতিও তো সেই একই প্রশ্নগুলো তুলেছেন, একদম সোজা সাপটা প্রশ্ন করেছেন তিনি। জানতে চেয়েছেন কিভাবে এখনও শেখ শাহজাহান পালিয়ে বেড়াচ্ছে, কে সাহায্য করছে, কার হাত রয়েছে মাথার ওপর, কার প্রশ্রয় রয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আজ বলেছে যে প্রয়োজনে শাহজাহানকে আত্মসমর্পণ করতে বলতে পারে কোর্ট। আদালতের মনে হচ্ছে যে শেখ শাহজাহানকে ধরা না গেলে সন্দেশখালীতে 144 ধারা জারি করাটাই তো অনর্থক। শাহজাহান ধরা পড়ছে না, অথচ 144 ধারা জারি করে আম জনতার ভোগান্তি হচ্ছে। তাই তো হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে একজন জেলা পরিষদের সদস্য কিভাবে এভাবে তিনি আইনটা অমান্য করছেন, মানে জেলা পরিষদের একজন সদস্যের কাছ থেকে এটা এক্সপেক্ট করা যায় না, কিন্তু বাকি যা যা অভিযোগ উঠেছে তাহলে সেগুলো তো তারা স্বপ্নেও ভাবতেই পারবেন না। নিশ্চয়ই সেগুলো তারা ভাবছেন, সেটাই অবাকও নিশ্চয়ই সেই জন্যই হচ্ছেন। এবং সবথেকে বড় কথা, আজকের সবথেকে গুরুত্বপূর্ণ অবজারভেশনটা এরপর রেখেছেন প্রধান বিচারপতি, তার পর্যবেক্ষণ, যার জন্য এই ঘটনা রাজ্য তাকে সমর্থন করতে পারে না। এত বড় একটা অবজারভেশন যখন আদালত দিচ্ছে, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দিচ্ছে, তখন সেটাকে এড়িয়ে যাওয়া যায় কি? শাহজাহান শেখকে অবিলম্বে আইনের আওতায় আসতে বলেছেন, সারেন্ডার করতে। এই কেসে সিবিআই ইডিকে যুক্ত করেছেন। সিবিআই যদি মাঠে নামে, সিবিআই যদি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালায়, তাহলে বেড়মজুর 1 এবং 2 জিপির মধ্যে শাহজাহানকে পেয়ে যাবে। একজন অপরাধী তিনি ঘুরে বেড়াচ্ছেন, তিনি আদালতে আসছেন আগাম জামিনের জন্যে, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। আর পুলিশ মাঝরাতে গিয়ে নিরাপদা সর্দারকে তার মাসজনির বাড়ি থেকে তুলে নিয়ে আসছেন। তাহলে বুঝতে হবে যে এটা এই রাজ্যের পুলিশ প্রশাসন চান না যারা চিহ্নিত গুন্ডা বদমাইশ, যারা মানুষকে ভয় দেখাতে পারে, তারা গ্রেপ্তার হোক, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হোক, তাদের বিরুদ্ধে কোনো সাজা হোক। যদি কোনো কারণে বাংলাদেশে চলে যায় বা যাওয়ার চেষ্টা করে, বিএসএফকে অ্যালার্ট রাখা দরকার। এবং বাংলাদেশে যেহেতু আমাদের বন্ধু সরকার, ওখান থেকে চুলের মুঠি ধরে এনে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় তার ব্যবস্থা করা, এটাই জনগণের দাবি। কোনো অভিযুক্ত ধরা যাচ্ছে না বা কিছুদিন পালিয়ে বেড়াচ্ছে, এটা তো নতুন নয়। যখন আমরা দেখেছি সাঁইবাড়ি হয়েছে, তখন সিপিএমের নেতারা এফআইআর থেকে বাঁচতে নাম পদবি পাল্টে পরে বামফ্রন্ট সরকারের মন্ত্রী হয়েছেন, মনে রাখবেন। আমরা কোথাও জাস্টিফাই করছি না, শাহজাহান পুলিশ খোঁজার চেষ্টা করছে, কোর্ট যা করছে, কিন্তু তার মানে এই নয় যে সেখানে সেটাকে ধরে গোটা এলাকাটা সম্পর্কে একটা মিথ্যা বা কুৎসা চলবে। এইগুলো খুব মজার, জানেন তো, পুরো জাস্টিফিকেশনটা দিয়ে তারপর নিজেদেরই বোঝা বা লোককে বোঝানোর চেষ্টা করে কোনো জাস্টিফাই করার চেষ্টা করছেন না, কারণ হলো তো তাই। আগের যে সরকার, তা সেই সরকারের সময়ের সেই 34 বছরের ভূতকে ডেকে নিয়ে এসে এই ভূতের গল্প বলছিলেন ওই সন্দেশখালীর সব কিছু এর আগের দিন। সেই ভূতটা তার মানে তারা ওই সেই 34 বছরের ভূতটাকেই এখনও দেখতে পাচ্ছেন। ভূতের বাইরে একটু জাগতিক বিষয়ে আর এসে পৌঁছতে পারছেন না, এইটা হচ্ছে খুব মুশকিল, জানেন তো। কিন্তু মুশকিল আরও একটা তো রয়েছে, যেটা
প্রধান বিচারপতির অবজারভেশনে যেটা রয়েছে যে তাকে যদি ধরা না যায়, তিনি মনে করছেন যে 144 ধারা করারও কোনো মানে হয় না। কিন্তু একই সঙ্গে ওখানকার মানুষজন তারা তো মনে করছেন যে তাকে যদি ধরা না যায় তাহলে এই একজন দুজনকে ধরে কিছু হবে না, কারণ এই মিডিয়া কতদিন থাকবে, পুলিশ কতদিন থাকবে, এসব নিয়ে তো তাদের কোনো ভরসাই নেই। তারা জানেন যে সব চলে গেলেই কিছুদিন পরে যে একটু থেমে যাবে, আর এ যদি ধরা না পড়ে, এ ফিরে এলে তারপর তো আবার যে কে সেই যা প্রতিবাদ সেগুলো একদম কুচলে মারবে। শুনলেন মানুষজনের কথা, ওই জন্যই তো তারা ভয় পাচ্ছেন। কতটা ভয় ভেতরে থাকলে, মানে ভয় ভেঙে গিয়েও যেটুকুনি ভয় থাকে, সেটার নাম বোধহয় শাহজাহান শেখ। আমরা যা দেখছিলাম এদের কথা শুনে। গতকাল সন্দেশখালীতে গেছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। এবার তিনি দাবি করেছেন তার কাছে 17-18টা অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে 2টো ধর্ষণের অভিযোগ রয়েছে। সন্দেশখালীতে ঘুরে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা তারা কি অবাক হয়েছেন? আমার ধারণা তারাও অবাক হয়েছেন, না হলে কেন এভাবে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির মতো একটা পরিস্থিতি বলে তারা দাবি করে বসবেন, বা সেই রকম রাষ্ট্রপতি শাসন জারি হোক এরকম একটা দাবি চাইবেন। এবার তাদের সঙ্গে আজকে ডিজি রাজীব কুমারের দেখা হয়েছে, মানে রেখা শর্মা তিনি দেখা করেছেন ডিজি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে। তারপর তিনি TV9 বাংলাকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন যে ডিজির সঙ্গে তার শেখ শাহজাহানের বিষয়ে কথা হয়েছে, এবং রাজীব কুমার নাকি থেকে বলেছেন, তার দাবি, রেখা শর্মার দাবি, শাহজাহানের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ পুলিশের কাছে নেই। পুলিশের কাছে শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগই কি নেই? হ্যাঁ, এটা যদি হয় তাহলে তো ওই যেখান থেকে তারা বারবার ওই কুণাল ঘোষ বলেন বা বাকি তৃণমূলের অন্য নেতা নেত্রী মন্ত্রী সবাই বলেন ওই 34 বছর ভুতুড়ে সময়টা, সেই সময় থেকে শাহজাহানের উত্থান বলে মাঝে মধ্যে তারা এটাও কেউ কেউ বলেছেন, সেই সময় থেকে আজ পর্যন্ত কোথাও কোনো অভিযোগ নেই, সব সাফ হ্যায়। অবাক হওয়ার মতোই ঘটনা বটে এটা। माना कि पुलिस से गलती हुई है, इसी कारण ये बात बढ़ी है, और ये मानना भी बहुत पॉजिटिव साइन है, क्योंकि अगर मानेंगे तभी उस पर काम करेंगे। लेकिन जहाँ तक शाहजहां को अरेस्ट करने की बात है, उस पर वो बिल्कुल तिल मिला गए और उन्होंने कहा कि हम उसके अगेंस्ट कोई है ही नहीं एविडेंस, तो हम क्यों उसको अरेस्ट करें। तो वहाँ कहीं प्रेशर नज़र आता है, उनका फेशियल एक्सप्रेशन, बॉडी लैंग्वेज सब चेंज हो गई। फ़ोन भी बीच में 2 आए, उससे हमारी मीटिंग शॉर्ट हो गई, और कुछ ऐसे फ़ोन थे कि उनकी बॉडी लैंग्वेज बिल्कुल चेंज हुई और वो थोड़े प्रेशर में थे उसके बाद। যেটা রেখা শর্মা দাবি করলেন এটা তার দাবি, এবং সেই দাবি অনুযায়ী কোথাও গিয়ে ডিজি নাকি স্বীকার করে নিয়েছেন যে কিছু না কিছু ভুল ত্রুটি হয়েছিল, এবং তার সঙ্গে যেটা যে ওই কোনো অভিযোগ নাকি নেই। আর কোনো অভিযোগ যদি নাও থাকে, ওই ন্যাজাট থানায় ইডি তো অভিযোগটা দায়ের করেছিল 5ই জানুয়ারি। তার ওই সন্দেশখালীর 1 নম্বর ব্লকের সরবেরিয়ায় শাহজাহানের বাড়ির বাইরে ইডির ওপর যে হামলা হয়েছিল, লিখিত অভিযোগ তো তার ভিত্তিতে হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কেন শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি, কেন ধরতে পারেনি? মানে ওই জয়েন্ট সিট, মানে যেখানে আদালতের নির্দেশে তৈরি হয়েছিল, বা তারপর আদালতে যাওয়ার ঘটনা, বা তার ভিত্তিতে তার উপর আপাতত সেটা বিচারাধীন হয়ে যাওয়া, এগুলো তো পরে ঘটেছে। সেগুলো হওয়ার আগের যে সময়টা, পুলিশ তো অত্যন্ত তৎপর, এবং চাইলে ওই 3 ঘন্টা 4 ঘন্টায় কত কিছু করে ফেলতে পারে, সাংবাদিক থেকে শুরু করে দুষ্কৃতী সবাইকে পটাপট ধরে ফেলতে পারে। শাহজাহান এর মধ্যে কোনোটাই নন, তিনি তাহলে কি, কেন তাকে সেই জন্য ধরা গেল না? এবং ওই অভিযোগের কথাটা যতক্ষণ তাদের হাতে ছিল, সেই কথাটা কেন কেউ মনেই রাখছেন না? তাহলে কেন কেন্দ্রীয় পুলিশ, কেন্দ্রীয় এজেন্সি আর রাজ্যের পুলিশ, এই দুটোর মধ্যে একটা অদৃশ্য প্রতিযোগিতা চলছে? কেউ কারুর ওপরে ভরসা রাখতে পারছে না, এর বিরুদ্ধে বলছে, ওর ওপর বিরুদ্ধে বলছে, এই জয়েন্ট সিটের বিরুদ্ধে ইডি কেন ওই কোথাও আদালতের দ্বারস্থ হচ্ছে? মানে সবারই তো কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বজায় রাখা, একে অন্যের ওপর কোথাও গিয়ে নির্ভর করবে, একের অন্যের ওপর ভরসা থাকবে, প্রত্যেকেই তো সত্যিটা তদন্ত করে খুঁজে বার করা কাজ। এবার যাদের কাজ এগুলো, তারাই নিজেরা একে অন্যের ওপর ভরসা রাখতে পারছেন না। ওই বলেছেন রাজীব কুমার, ইডি কেন ধরছে না, হ্যাঁ বাকিরা মনে করছেন পুলিশ কেন ধরছে না। কি মজার ব্যাপার না? একে অপরের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে নাকি?
কে অধৈর্য হয়ে শেষ পর্যন্ত শাহজাহানকে ধরে ফেলবে সেই কন্টেস্টটা চলুক, আমরা শুধু সেই অপেক্ষায় বসে আছি। মানে আমরা যতটা আছি তার থেকেও বেশি বোধহয় সন্দেশখালীর মানুষজন আছে। মমতা এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার চূড়ান্ত ব্যর্থতা সব দিক থেকে। ঋণে পশ্চিমবঙ্গকে ডুবিয়ে রেখেছে, পালাবার কোনো পথ পাচ্ছে না। আর ওই সমস্ত 500,000 টাকার গল্প দিয়ে মানুষ আর খাচ্ছে না, সন্দেশখালীর মহিলারা দেখিয়ে দিয়েছেন। তাই রাজ্যের যিনি ভারপ্রাপ্ত সর্বোচ্চ পুলিশ আধিকারিক ডিরেক্টর জেনারেল, তিনি বলছেন আমাদের কিছু করার নেই। কোন আইনে আছে লিখিত অভিযোগ থাকতে হবে? আচ্ছা, ধরে নিলাম যদি অভিযোগ নাও থাকে, তারপরে যে কথাগুলো এসেছে তার বেসিসে পুলিশের তো উচিত ছিল সুমোটো একটা কমপ্লেন করার। পুলিশ কেন করেনি? আসলে পুলিশ অপেক্ষা করছে মুখ্যমন্ত্রীর নির্দেশের। মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক কন্ট্রোল করে এই শাহজাহানরা, এবং শাহজাহানদের অ্যারেস্ট করা যাবে না, এটাই মনে হয় নির্দেশ। ডিজি যৌথ তদন্তে স্থগিতাদেশের কথা বলেছিলেন, যৌথ তদন্তে না হয় আদালত স্থগিতাদেশ দিয়েছে, বিষয়টা খারিজ তো হয়ে যায়নি। তাই হয়তো এতদিন পরেও শেখ শাহজাহান ধরা না পড়া ইডির মনে হচ্ছে পুরো বিষয়টাই তাদের ঘাড়ে এসে পড়ছে। আজ হাইকোর্টে ইডির তরফে আবেদন করে বলা হয়েছে যে যেহেতু স্পেশাল ইনভেস্টিগেটিভ টিমটা তৈরি হয়নি, নাজার থানার তদন্ত বন্ধ রয়েছে, তাই শাহজাহানকে গ্রেফতার করতে না পারার দায় সম্পূর্ণরূপেই তাদের ঘাড়ে এসে পড়ছে। আদালত এ বিষয়ে শুনানির সুযোগ দিন। ইডির আইনজীবী চেয়েছিলেন যে 6 মার্চ শুনানি হোক, প্রধান বিচারপতির বেঞ্চ ইডিকে আপাতত অপেক্ষা করতে বলেছে, জানিয়েছে এখনই শুনানি নয়। তবে শাহজাহানকে খোঁজার ব্যাপারে ইডির আবেদনে দ্রুত শুনানি না হলেও সন্দেশখালী নিয়ে হাইকোর্টের মামলায় ইডি আর সিবিআই তারা কিন্তু যুক্ত হয়ে গেছে আদালতের নির্দেশেই। এবার সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ আর আদিবাসীদের জমি দখলের অভিযোগে বলা চলে এই যে দুটো মামলা, এই দুই কেন্দ্রীয় এজেন্সি যখন কোথাও গিয়ে যুক্ত হয়ে গেলেন বা যুক্ত করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি, তার মানে হচ্ছে যে গোটা বিষয়টায় আরও গভীরে গিয়ে খোঁজার দরকার বলে তিনি মনে করছেন। তিনিও মনে করছেন এই বিষয়গুলোর মধ্যে সত্যতা আছে না নেই, অথবা এমন কিছু তার নজরে এসছে যেটা খোঁজার জন্য শুধু রাজ্য পুলিশ স্তরে থাকলে হবে না, কেন্দ্রীয় স্তরে সিবিআই এবং ইডি দুজনকেই থাকতে হবে। কোথাও গণ্ডগোল আর কোথাও আর্থিক গণ্ডগোল, দুটোকেই এর মধ্যে তারা দেখতে পাচ্ছেন। তার মানে শাহজাহানকে খুঁজতে গিয়ে প্রথমবার সন্দেশখালীর থেকে মার খেয়ে ফিরলেও দ্বিতীয় অভিযানে যে মনোবল ইডি দেখিয়েছিল, এই মনোবলটা তাদের আবার দেখাতে হবে, হয়তো ঘন ঘন দেখাতে হবে। কারণ সন্দেশখালীর মা বোনেদের যৌন হেনস্থার অভিযোগ বা সন্দেশখালীতে জোর করে জমি দখল বা জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ, এগুলো কিন্তু কম নয়। মানুষ বলছেন, সন্দেশখালীর প্রতিনিধিদের কাছে যারা গেছিলেন, ওই মানুষজনের কাছে, তৃণমূলের প্রতিনিধি দল, তাদের কাছে 170টার মতো অভিযোগ অলরেডি জমা পড়ে গেছে। যারা বলেছেন শাহজাহানের বাহিনীর কাছে তাদের টাকা বকেয়া, আর জেলা প্রশাসনের ক্যাম্পেও তো টুকটাক বেশ কিছু অভিযোগ গত 2-3 দিনে নাকি জমা পড়েছে। সেই অভিযোগগুলোর নিষ্পত্তিও যদি ইডি সিবিআইকে করতে হয়, তাহলে তো ওখানে তাদের ক্যাম্প করে থাকতে হবে। আমাদের প্রতিনিধিরা গত কয়েকদিনে এই সন্দেশখালীতে গিয়ে সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলে এমন বহু অভিযোগ শুনেছেন যে সমস্ত কথা ইডি সিবিআইয়ের তদন্তে অপরিহার্য হয়ে উঠতে পারে। আমরা একটা জাস্ট উদাহরণ দিই। সন্দেশখালীর বাসিন্দা কৈলাস সর্দার, তিনি TV9 বাংলার ক্যামেরার সামনে দাবি করেছেন কিভাবে তার জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়েছিল ওই শাহজাহানের সেনাতরা, মারধর করে তাকে ফেলে রাখা হয়েছিল রাস্তায়। কেন? অপরাধ, প্রতিবাদ করেছিলেন। বাঘের বাহিনীর হাতে মার খাওয়ার পর থেকে কৈলাস কানে শুনতে পান না, বাড়ি কাজকর্ম করতে পারেন না, কিন্তু খেয়াল করে দেখুন তার মুখটা বন্ধ করা যায়নি। করতে গিয়ে আমাকে মারধর করেছে, আমার বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে। তখন আমি একা আমার কি করতে পারি, যত মারামারি করবো। কি বললো ওরা এসে? ওরা বাজায় চলো বাইকে ওঠো, উত্তম মশা ছিল, আর হচ্ছে কি শিবু হাজরা তো অফিসে বসে আছে, ওকে নিয়ে আসতে বলেছে, ও মারধর করে বসে আছে আমাকে। উত্তম মস্তান। মস্তানটা কি? উত্তম মস্তান আমাদের এইখানে সন্দেশখালী বাড়ি। কি নাম? উত্তম সর্দার। হ্যাঁ, উত্তম সর্দার। প্রতিবাদ করতে গিয়ে আজকে আমি 6 মাস বসেছিলাম, কোনো কাজ করতে পারিনি স্যার। তা করি ছাড়া কি, যখন রাত্রি দিনে মিটিংয়ে ডাকবে তখনই যাই, কোন মিটিংয়ে যাই না, সব সময় মিটিংয়ে যাই। না গেলে কুড়ালের বাড়ি, কুড়ালের বেটে বাড়ি। আপনার স্বামীকে এইভাবে মারলো, কোনো বিচার পেলেন না? কেউ বিচার করেনি।
হাইকোর্ট যেদিন ইডি সিবিআইকে যুক্ত করলো সেদিনই সন্দেশখালীর ব্লকে হিউম্যান ট্রাফিকিং নিয়ে তথ্য তলব করলো এনআইএ। উত্তর এবং দক্ষিণ 24 পরগনার এই সীমান্তবর্তী এলাকায় মানব পাচার নিয়ে তথ্য চেয়ে যে তালিকা পাঠানো হয়েছে সেই তালিকায় সন্দেশখালীর 1 এবং 2 নম্বর ব্লকের নাম রেখেছে এনআইএ। তার মানে সন্দেশখালীর এই রেশন দুর্নীতির তদন্ত যেখান থেকে গোটা বিষয়টা শুরু, যেখান থেকে ইডির যাওয়া এবং মার খেয়ে ফেরা সেই তো শুরু, সেখান থেকে রেশন দুর্নীতির তদন্ত থেকে গোটা বিষয়টা বিভিন্ন কিছু মানে জমি দখল, মহিলাদের ওপর অত্যাচার, এই সমস্ত কিছু পেরিয়ে এগুলোরও অভিযোগের তদন্ত এখন ইডি সিবিআই করবে। এবার তারপরে সে পৌঁছলো এই মানব পাচার সংক্রান্ত অভিযোগ, মারাত্মক অভিযোগ কিন্তু। এবং এই তদন্তে সন্দেশখালীতে যে এনআইএ বিশেষ নজর দেবে সেটা তো বোঝা যাচ্ছে। এবার কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা যদি এইভাবে বাড়ে, বিরোধীরা কি সন্দেশখালীতে যাতায়াত আরও বাড়িয়ে দিতে উৎসাহিত হবেন? পার্থ ভৌমিক, সুজিত বসুর এই মতো তৃণমূলের যে নেতারা, তারা অনায়াসে সন্দেশখালী পৌঁছে যেতে পারেন, কিন্তু এতদিন তো অবাধে যাতায়াত করতে পারছিলেন না বিরোধীরা। শাসক দলের নেতারা যেতে পারলেও তারা কেন সন্দেশখালীতে যেতে পারছেন না, এই কথা ভেবে কি বিরোধীরা অবাক হচ্ছিলেন না? আজ কিন্তু হাইকোর্টের ছাড়পত্র পেয়ে সন্দেশখালীতে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী এবং গ্রামে তারা পৌঁছানোর পর শাঁখ বাজানো হয়, ফুল ছড়ানো হয়। তখন কি শুভেন্দু অধিকারীর ওই নন্দীগ্রাম আন্দোলনের দিনগুলোর কথা মনে পড়ছিল নাকি? নন্দীগ্রাম আন্দোলনের সময় এভাবেই তো শঙ্খধ্বনি করতেন আন্দোলনকারী মহিলারা। আর আজ সন্দেশখালীর মানুষের এই স্বতঃস্ফূর্ততা, তাদের আবেগের সাক্ষী ওই শাঁখ, ওই ফুল বৃষ্টি, তাদের ঝুলি উপুর করা অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারী শুনেছেন। জানিয়েছেন 26শে ফেব্রুয়ারি তিনি ফের সন্দেশখালী যাবেন তো বটে। এই যাতায়াত চলবে, রাজনীতির যাতায়াত সন্দেশখালীতে বাড়বে, এটা বুঝতে পারছি, কেন্দ্রীয় এজেন্সিরও বাড়বে। সবার কাছেই ওই সন্দেশখালীর মানুষজন আসছেন কিন্তু এবং মুখ খুলছেন কিন্তু একটাই আশাতে, কোনো না কোনো সময় তাদের এই আতঙ্কের দিনগুলো কাটবে। সেই ব্যবস্থাটা সবাই করে দিতে সচেষ্ট হবেন তো। ভালো আছেন? গুন্ডাদের বিরুদ্ধে লড়াই হবে তো? শাহজাহানের শাস্তি চাই তো? ভালো থাকবেন, আছি সাথে, কিচ্ছু করতে পারবে না। বয়স বেশি, মা প্রণাম করো নি, মা বাপ হবে, বাপ হবে, মা প্রণাম করে, আরে করে না তো, সব শক্ত আছে তো? হ্যাঁ হ্যাঁ, কাঁদছো না? কি হয়েছে মা? আছি আমরা, শান্তি আসবে। ভবানী মা কাঁদো না, তুমি কাঁদো না মা, আমি চিকিৎসার দায়িত্ব নিচ্ছি। তুমি শক্ত থাকো, তুমি মা মাতঙ্গিনী হাজরা, তুমি শক্ত থাকো, তুমি মাতঙ্গিনী হাজরা। সন্দেশখালীতে আজ গিয়েছিলেন সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত। বিজেপির প্রতিনিধি দলের মতোই সিপিআইএমের প্রতিনিধিদেরও প্রথমে ওই ধামাখালি ফেরিঘাটে আটকে ছিল পুলিশ, পরে বিজেপির মতো সিপিআইএমকেও তারা ছেড়ে দেয়। ভয়ানক পরিস্থিতি। আমি আমার লাইফে এত আন্দোলনে ছিলাম আর এত মেয়েদের অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এই অবস্থা আমি দেখিনি। কি মাসের পর মাস এরকম হচ্ছে, কি মেয়েদের ডেকে রাত্রে মেয়েদের ডাকছে মিটিংয়ের জন্য, ছেলেদের ঢুকতে দিচ্ছে না। আর মেয়েরা যদি কেউ বাড়ি থেকে যদি কেউ আপত্তি করে, বলে কি সাদা শাড়ি পরার তৈরি হয়ে যাও। What does it mean that you are going to become a widow? ধানতলা
সময় বৃন্দা কারাত কোথায় ছিলেন? নন্দীগ্রামে কোথায় ছিলেন? সিঙ্গুরে তাপসী মালিকের হত্যাকাণ্ডের সময় কোথায় ছিলেন? বিজন সেতুতে আনন্দমার্গী সন্ন্যাসী এবং মনে রাখবেন 2 জন সন্ন্যাসিনী, তাদেরকে জীবন্ত হত্যা করার পর বৃন্দা কারাতরা কোথায় ছিলেন? লজ্জা করে না? 34 বছর গণধর্ষণ গণহত্যার যারা কাণ্ডারি, আজকে তিনি বৃন্দা কারাত ফ্যাশন প্যারেড করতে যাচ্ছেন সেখানে। আচ্ছা, কে যে কোথায় যায়, কি উদ্দেশ্যে যায় না, রাজনীতিক নেতারাই সব থেকে ভালো জানেন আর কি, তারা সেইভাবেই বলেন আর কি। উল্টো একটা জিনিস ভাবতে ইচ্ছে করে আর কি, জানেন তো, যেভাবে অন্য ঘটনাগুলোর সাথে কোনো ঘটনাকে রিলেট করা হয়, তাহলে এটা বিষয়টা কি, মানে ওই ঘটনাগুলো মিথ্যে ছিল সেই জন্য এটাই মিথ্যে, এটাও মিথ্যে, নাকি ওই ঘটনাগুলো যদি সত্যি হয় তাহলে তো এগুলোও সত্যি, এবার ওগুলো যদি নিন্দনীয় হয় তাহলে এগুলোও নিন্দনীয়, আর এটা যদি নিন্দনীয় না হয় তাহলে তো ওগুলোও নিন্দনীয় না। এই ভাবনা চিন্তাটা একটু সরল একটা অঙ্কের নিয়মে মনে হচ্ছে আর কি, কিন্তু বাস্তব কিন্তু এটাই। এটা অবশ্য তারা হয়তো অন্যভাবে রাজনীতির অঙ্কে অন্যভাবে ভাবেন, যেরকম যাওয়া ঠাওয়ার কথাগুলোর দিকে তারা বেশি, কে কোথায় যাচ্ছেন সেগুলোর ওপর বেশি গুরুত্ব দেন। রাজ্যপাল যেরকম, রাজ্যপাল কিন্তু এখন মনে হচ্ছে খুব বাধ্য হয়ে গেছেন, জানেন তো, সরকার যা বলছে, যা সরকারের মন্ত্রীরা যা বলছেন, শাসক দল যা বলছেন তাই করছেন। এর আগেই চন্দ্রিমা ভট্টাচার্য তিনি দাবি তুলেছেন যে চোপড়ায় কেন রাজ্যপাল যাবেন না, রাজ্যপাল চলে গেছেন। রাজ্যপালের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী গুলাম রব্বানি আর জেলা তৃণমূল সভাপতি কানহাইয়া লাল আগরওয়াল। তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে কেন চোপড়া শহরে গেলেন সিভিয়ানন্দ বোস? আমার মনে হয় কিছু কারণও আছে, জানেন তো, সব কিছুরই কার্যকারণ থাকে তো। এক, তৃণমূল বলেছিল যে রাজ্যপাল সন্দেশখালি যেতে পারলে চোপড়া কেন যাচ্ছেন না, তাই হয়তো রাজ্যপাল ওই তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে, মানে একদম কোথাও একদম সাক্ষী রেখে আর কি চোপড়ায় গেলেন। সন্তানহারা পরিবারগুলোর সাথে কথা বললেন এবং মৃত শিশুদের পরিবারকে 1 লক্ষ টাকা করে সাহায্য করলেন, যাতে তার ভূমিকা নিয়ে এরপর অন্তত তৃণমূল নেতারা কোনো রকম অভিযোগ করতে না পারেন। একদম হাতে গরম প্রমাণ দিয়ে একদম চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন ঘটিয়ে দিলেন তিনি। এটা ছাড়া তো আর কিছু মনে পড়ছে না। I patiently listen to the grievances which the villagers placed before me about the BSF. I already called the BSF to talk to me. I'll present it before them. Let me get their reaction. We will see to it that issues are sorted out at the earliest amicably. চোপড়ায় বিএসএফ এর জন্য 4টে শিশু মারা গেল, গোটা গ্রাম ফুঁসছে। রাজ্যপালকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনি বিরোধীদের মিথ্যা প্রচারে সাড়া দিয়ে সন্দেশখালী এবং অন্য জায়গায় যাচ্ছেন যেখানে বিএসএফ এর জন্য 4 জন শিশুর মৃত্যু হয়েছে, ফুলের মতো শিশু, আপনি সেখানে যান। রাজ্যপাল যদি এ করে থাকেন, তাদের কাছে রিপোর্ট তলব করে থাকেন, ঠিক করেছেন। দেখুন, রাজ্যপাল কোথায় যাবেন না যাবেন সেটার ভিত্তিতেই তাহলে তৃণমূল নেতাদের কথা অনুযায়ী হতে হবে। যেটা কুণাল ঘোষ বললেন তাতে তো তাই দাঁড়ায়। তারা বলেছিলেন বিরোধীদের মিথ্যে অভিযোগ, এখনও মিথ্যে আর কি সন্দেশখালিটা, তাহলে সেখানকার ওই ক্ষতিপূরণ টতিপূরণ না, ওগুলো পুরনো, ওগুলো বলা হয়ে গেছে, তারাও জানেন, এগুলো আপনারাও জানেন, আর এগুলোকে বলে খুব একটা লাভ নেই। আসলে না, আমাদের কি মনে হয় জানেন তো, যে কোনো জায়গায় সাধারণ মানুষ যদি সাফার করে না, যে যেখানে সাফার করুক, সেটা চোপড়া হতে পারে, সেটা সন্দেশখালি হতে পারে, সেটা বীরভূম হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, যে কোনো জায়গায় যদি এই ঘটনাগুলো ঘটে, তখন কোথাও গিয়ে আলটিমেটলি তো এন্ড সাফারার কে হয়? সাধারণ মানুষ। তা তাদের মধ্যে এই বাজ বিচার না করে, রাজনীতির তুলাদণ্ড ব্যবহার না করে সবাইকে কি একটা সমদৃষ্টিতে দেখা যায় না? এই রকম ক্ষেত্রগুলোতে অন্তত যখন যারা প্রশাসনে আছেন তারা যদি একটু সমদৃষ্টিতে দেখেন, কোথাও গিয়ে হয়তো সাধারণ মানুষের খানিকটা সুবিধে হয়ে যায়। এবং বিশ্বাস করুন, এটাতে তাদের সাম্যবাদী বলে কেউ কোনো দিকে ঘেঁষা বলে আঙুল তুলবে না, বরঞ্চ ফুল বৃষ্টিই করবে।